দেখো, তাহলে আমরা আজকে থেকে পর্ব শুরু করব। আমাদের মেজর ফাইল নাম আছে কয়টা? মেজর পর্ব আছে কয়টা? 9টা। তার মধ্যে নন কোঅর্ডিনেট পর্ব আছে কয়টা? নন কোঅর্ডিনেট 8টা। নন কোঅর্ডিনেট আছে 8টা, কোঅর্ডিনেট পর্ব আছে একটা। কোঅর্ডিনেট পর্ব হচ্ছে করডাটা। তা আমরা যে কোনো পর্ব যখন পড়ব আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে পড়ব। কিরকম সিকোয়েন্স? যে কোনো পর্ব পড়ার সময় আমরা প্রথমে ওই পর্বটার নেম অ্যানালাইসিস করব। প্রথম পয়েন্ট হবে নেম অ্যানালাইসিস। সেকেন্ড পয়েন্ট হবে ওইটার সম্পর্কে কিছু তথ্য, ওইটা রিলেটেড কিছু তথ্য। এরপরে আমাদের থার্ড পয়েন্ট হবে ওইটা সম্পর্কে জেনারেল ইনফরমেশন, জেনারেল তথ্য কি কি আছে, মানে ওই যে এতদিন যা যা পড়ছি ওখান থেকে। এরপরে আমরা লাস্ট পড়বো জেনারেলের মধ্যে আমরা কয়েকটা জিনিস পড়বো, যেমন হচ্ছে তার সংগঠন মাত্রা কি, তার ভ্রূণীয় স্তর কি, সে সিলোমেট বা অ্যাসিলোমেট বা ইউসিলোমেট কোনটা থিলোমের ভিত্তিতে, তারপরে হচ্ছে তার রক্ত সংবহনতন্ত্র আছে কিনা অথবা না থাকলে কি আছে এর বিপরীতে, তারপরে হচ্ছে এদের মানে জেনারেল যেগুলো আর কি, লার্ভা দশার নাম কি, এইসব নিয়ে আমরা জেনারেল ইনফরমেশনে পড়বো। আর লাস্টে আমরা পড়বো হচ্ছে স্পেশাল ফিচার, যেটা ওই পর্বের জন্য স্পেসিফিক, এবং এর পরের সেগমেন্টে থাকবে উদাহরণ। তাহলে আমরা এরকম 5টা সেগমেন্টে ভাগ করে প্রত্যেকটা পর্বকে আলোচনা করব। তাহলে এই যে 5টা সেগমেন্ট করে ভাগ করতেছি, আজকে আমাদের প্রথম পর্ব হচ্ছে কি? প্রথম পর্ব সবচেয়ে অনুন্নত পর্ব হচ্ছে পরিফেরা। তাহলে এই পরিফেরাটাকেও আমরা এরকম পরিফেরা, এটাকেও আমরা এরকম 5টা সেগমেন্টে ভাগ করে পড়বো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আসি নেম অ্যানালাইসিস। নেম অ্যানালাইসিস বলতে আসলে কি বোঝায়? যে পরিফেরা, এটা আসলে এই নামটার ভেতর কি আছে। এখন তোমরা যদি দেখো এখানে 2টা পার্ট, পোর যোগ ফের, ফেরা, পরি যোগ ফেরা। তাহলে আমরা প্রথমে এখানে হেডিং দেই নেম অ্যানালাইসিস। ওকে, এখানে 2টা পার্ট, একটা হচ্ছে পরি বা পোর। পোর কথাটার মানে ছিদ্র। পোর কথাটার মানে কি বলতো? ছিদ্র। ছিদ্র। আর ফের কথাটার মানে বহন করে। ফের কথাটার মানে কি? ফের। ফের কথাটার মানে হচ্ছে বহন করে। ফের, ফের কথাটার মানে বহনকারী। টু বেয়ার, বহনকারী বা বহন করে এমন। ঠিক আছে? যে বহন করে। ঠিক আছে। তাহলে এই যে পোর যোগ ফের 2টা মিলায় আমরা বলতে পারি যে এদের দেহে অসংখ্য কি থাকে? এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। তাহলে তোমরা মনে আছে টম এন্ড জেরি দেখছো কখনো? হয়তো ওই যে টম অনেক সময় একটা অনেকগুলো পেরেক যুক্ত একটা ইয়ার উপর পড়ে যায়, পরে গিয়ে ওর শরীরে অনেকগুলা ছিদ্র তৈরি হয়, তখন পানি খায়, ওর দেহটা ঝর্ণার মতো পুরো দেহ থেকে পানি বাইর হয়ে যায়। দেখছো এই ইয়াটা? জি দেখছি ভাইয়া, অনেক। আচ্ছা, তো এই অনেকটা কাইন্ড অফ ওটার মতো। ঠিক আছে? তার মানে পরিফেরা, এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো, এই যে ছিদ্রগুলো থাকে, এই জন্য এদের আরেকটা ডাক নাম হচ্ছে ছিদ্রাল প্রাণ। এদের আরেকটা ডাক নাম কি? ছিদ্রাল প্রাণী। পরিফেরার আরেকটা ডাক নাম কি বলো? ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী। আর অসংখ্য ছিদ্র থাকায় এদের দেহটা অনেক ফাঁপা ফাঁপা, ভিতরে অনেক ফাঁপা, মানে ধরো ছিদ্র আছে, আবার একটু পর আরেকটা ছিদ্র আছে, আরেকটা নল আছে ভিতরে, অনেক ফাঁকা ফাঁকা আর কি, অনেকটা স্পঞ্জের মতো, একদম লোহার মতো সলিড না। কিসের মতো? স্পঞ্জের মতো। এরা যেহেতু ছিদ্র আছে এই জন্য ছিদ্রাল প্রাণী, আবার ছিদ্র থাকার জন্য এদের দেহটা স্পঞ্জের মতো হয়, নরম। এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে স্পঞ্জ। আরেকটা নাম কি? স্পঞ্জ। স্পঞ্জ। তাহলে এদের ডাক নাম কয়টা পেলাম বলো? 2টা ভাইয়া, 2টা। ছিদ্রাল প্রাণী এবং আরেকটা হচ্ছে স্পঞ্জ। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তো এই যে আমাদের ইয়াটা আছে, মানে পরিফেরা গোত্রটা আছে, পরিফেরা গোত্রের অলমোস্ট সবাই সামুদ্রিক। সবাই কি?
সামুদ্রিক। সামুদ্রিক। কিন্তু কিন্তু একটা আছে যেটা হচ্ছে মিঠা পানির, তার নাম হচ্ছে স্পঞ্জিলিডে। এটা শুধু মনে রাখবা, SPONGILIDAE, স্পঞ্জিলিডে। সে কি? সে একমাত্র কোথাকায় কোথায় থাকে বলো? মিঠা মিঠা পানিতে ভাইয়া। মিঠা পানিতে। ঠিক আছে, তাহলে আমরা এর সম্পর্কে জেনারেল তথ্য এতটুকুই পড়বো। আহ এতটুকু জানলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু মনে রাখবো যে সবাই সামুদ্রিক অলমোস্ট, কিন্তু এদের আমরা যদি দেখি যে এদের মধ্যে স্পঞ্জিলিডে যেটা, এই গোত্রটা হচ্ছে মিঠা পানির বাসিন্দা। আচ্ছা, তাহলে নাম নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো? না। আশা করি নাম নিয়ে কারো কোনো সমস্যা নাই। জেনারেল তথ্য এতটুকুই যে এদের নাম ছিদ্রাল প্রাণী, এদের নাম স্পঞ্জ। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব এটার জেনারেল তথ্য বা জেনারেল ফিচার। GENERAL, জেনারেল ফিচার। এটা একটু উচ্চারণ করে দাও দেখি। হ্যাঁ, ওই 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 নামটা একটু উচ্চারণ করে দাও না। কোনটা? ওই স্পঞ্জিলিডা। স্পঞ্জিলিডে, উচ্চারণটা হচ্ছে স্পঞ্জিলিডে। ওকে, ওকে। আচ্ছা জেনারেল ফিচারের মধ্যে আমরা 6 থেকে 7টা পয়েন্ট পড়বো। প্রথম পয়েন্ট হচ্ছে এদের সংগঠন মাত্রা। বলো তো পরিফেরার সংগঠন মাত্রা কি হবে? কোষ, খালি কোষ তৈরি হবে। এটা শুধু কোষ কোষীয় দ্বারা সংগঠন গঠিত, তাহলে মাত্রার কি প্রাণী। হবে? কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। কোষীয় সংগঠন মাত্রা কখনোই টিস্যু গঠন হবে নাকি হবে না? আর টিস্যু টিস্যু হবে না, টিস্যু হবে না। টিস্যু গঠন হবে না, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এই যে আমাদের পরিফেরা আছে, এদের যদি আমরা স্তর দেখি, মনে রাখবা যে এদের ভ্রূণীয় ভাবে এরা এক স্তরী। ভ্রূণীয় ভাবে এরা কত? এক স্তরী। ভ্রূণীয় ভাবে এরা এক স্তরী, মানে শুধু কোষ, এখানে কোনো আলাদা স্তর নাই। কিন্তু এদের পূর্ণাঙ্গ প্রাণী, এদের যারা কি বলতো পূর্ণাঙ্গ প্রাণী, এই পূর্ণাঙ্গ প্রাণীদের দেহে 2টা স্তর দেখা যায়। কয়টা স্তর? কয়টা স্তর বলো? ভ্রূণীয় স্তর। না, এটা ভ্রূণীয় না। ভ্রূণ হলো একদম যখন মায়ের পেটে ছিল তখন। এদের ভ্রূণে 2টা দশা দেখা যায় না। কোথায় দেখা যায়? পূর্ণাঙ্গ প্রাণীতে। পূর্ণাঙ্গ প্রাণীতে। ভ্রূণে স্তর কয়টা? রেসপন্স করো। একটা। পূর্ণাঙ্গ প্রাণীর যে দেহ প্রাচীর আছে সেটা 2টা স্তরে বিভক্ত, এবং আমরা এই 2টা স্তরের মধ্যে একটাকে বলি যেটা বাইরের দিকে থাকে, তার নাম হচ্ছে পিনাকোডার্ম। কি নাম? বাইরে থেকে কে? পিনাকোডার্ম। আর ভেতরে যেটা থাকে সেটার নাম কোয়ানোডার্ম। কি নাম? ভেতরে কি থাকে? কোয়ানোডার্ম। আচ্ছা, ভেরি গুড। আর 2টার মাঝখানটায় থাকে মেসোহিল নামক একটা পদার্থ। এখানে কিন্তু মেসোগ্লিয়া না, কি বলছি বলো? মেসোহিল নামক একটা পদার্থ। এটা কিন্তু ভ্রূণীয় দশায় না। কখন বলতো? পূর্ণাঙ্গ প্রাণী যখন হয় তখন। এটা পূর্ণাঙ্গ প্রাণীতে। তাহলে স্তর, ভ্রূণীয় স্তর একটা, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীর যে দেহ প্রাচীর সেখানে কয়টা স্তর? 2টা। সেখানে 2টা স্তর, বাইরেরটা পিনাকোডার্ম আর ভেতরে কোয়ানোডার্ম। ঠিক আছে। আর মাঝখানে থাকে কি? মেসোহিল। এটা জিলাটিনাস পদার্থ, জিলাটিন দ্বারা তৈরি। এটা জিলাটিন দ্বারা তৈরি, জিলাটিন। ওকে, এতটুকু জানলেই হবে। এবার চলে আসো এদের প্রতিসাম্যতা। পরিফেরা কি প্রতিসম? পরিফেরা না। পরিফেরা আর আপেল শামুক এরা কি বলতো? অপ্রতিসম না।
প্রতিসম। আমরা পড়ছিলাম পরিফেরা আর আমাদের মলাস্কার মধ্যে একটা মানে একটা গ্রুপ যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোপড, এই দুইজন কি ছিল? হ্যাঁ হ্যাঁ, অপ্রতিসম। এরা হচ্ছে তাহলে অপ্রতিসম। পরিফেরাটা কি বলো? অপ্রতিসম। অপ্রতিসম। আচ্ছা, তাহলে সংগঠন মাত্রা গেল, স্তর গেল, প্রতিসাম্যতা গেল। এবার আসো সিলোম। এদের কি সিলোম থাকে? আমরা পড়েছি অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর ইউসিলোমেট। তাহলে আমরা পড়েছিলাম 1 2 3 কি বলতো? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। তাহলে পরিফেরাটা কি হবে? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। আচ্ছা, এরপরে বলো এই যে পরিফেরা আছে এদের তুমি যদি এদেরকে পৌষ্টিকতন্ত্রের ভিত্তিতে ভাগ করো, এদের কি পৌষ্টিকতন্ত্র পাওয়া যাবে? মনে আছে পৌষ্টিকতন্ত্রের ভিত্তিতে ভাগটা মনে আছে? প্যারাজোয়া আর কি ছিল? এন্টারোজোয়া। যাদের পৌষ্টিকতন্ত্র আছে তাদেরকে আমরা কি বলি? প্যারাজোয়া। আর যাদের পৌষ্টিকতন্ত্র নাই তাদেরকে কি বলি? সরি, যাদের নাই তাদেরকে বলি প্যারাজোয়া, যাদের আছে তাদেরকে কি বলি? এন্টারোজোয়া। তাহলে পরিফেরা একমাত্র ছিল যার কোনো পৌষ্টিকতন্ত্র নাই। তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে প্যারাজোয়া। তোমরা কি বুঝতে পারতেছো? আগের পড়ার সাথে মিলাতে পারছো? অনেক। আচ্ছা, এখন চলে আসো এইটার সংবহন তন্ত্র। মনে আছে আমাদের সংবহন তন্ত্র দুই ধরনের ছিল, পানি আর কি? রক্ত। তার মধ্যে পানি 18। তাহলে এই পরিফেরা কত নাম্বার পর্ব আমাদের? 1 নাম্বার। তাহলে এদের কোন সংবহন তন্ত্র আছে? রক্ত সংবহন তন্ত্র না পানি? পানি সংবহন তন্ত্র। এবং এই পানি সংবহনের জন্য এদের একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ক্যানাল সিস্টেম থাকে। কি থাকে? ক্যানাল। এগুলো পড়াইছি কিন্তু আমি লিখে দিচ্ছি, ক্যানাল সিস্টেম। আচ্ছা, এবার আসে লার্ভা দশা, পরি আপা। তাহলে লার্ভা দশার নাম কি বলতো? দুইটা আপা, একটা হচ্ছে এমফি ব্লাস্টুলা। জয়, তোমার এখান থেকে পাতা উল্টানোর শব্দ আসছে, এগুলো ডিস্টার্ব করছে। ওকে, এমফি ব্লাস্টুলা। আরেকটা হচ্ছে কি? প্যারেন কাইমুলা। এমফি ব্লাস্টুলা আরেকটা প্যারেন কাইমুলা। এগুলো কিন্তু আমাদের সব আগের পড়া, একটাও আমরা এখান থেকে জাস্ট এই যে পিনাকোডাম কোয়ানোডাম এইটা জাস্ট নতুন করে পড়লাম, বাকি সবই আমাদের আগের পড়া। তাহলে জেনারেল ফিচারের মধ্যে আমরা কি কি পেলাম বলতো? সংগঠন মাত্রা কি? এই 7টা পয়েন্টই আমরা সবার ক্ষেত্রে পড়বো। সংগঠন মাত্রা কি পরিফেরার বলো? কোষীয় সংগঠন। স্তর, ভ্রূণীয় স্তর একটা, কিন্তু দেহ প্রাচীরের স্তর কয়টা? 2টা। একটা হচ্ছে বাইরে পিনাকোডাম, ভেতরে কোয়ানোডাম। আচ্ছা, এবার চলে আসো প্রতিসাম্যতা। আমরা পড়ছিলাম যে পরিফেরা এবং গ্যাস্ট্রোপোড এরা হচ্ছে অপ্রতিসম। সিলোমের ক্ষেত্রে এরা 1 2 3 অ্যাসিলোমেট। তাহলে এটা 1 নাম্বার, তাহলে এটা হবে অ্যাসিলোমেট। পৌষ্টিকতন্ত্র যাদের নাই তারা হচ্ছে প্যারাজোয়া, যেমন 1 নাম্বার পর্বটাই শুধু। তাহলে পরিফেরা এটা কি? প্যারাজোয়া। সংবহন তন্ত্র আমরা পড়েছি 1 এবং 8 এর পানি সংবহন তন্ত্র বা ক্যানাল সিস্টেম। তাহলে এদেরও কি আছে? ক্যানাল সিস্টেম আছে। লার্ভা দশার নাম কি? এমফিব্লাস্টুলা, প্যারেন কাইমুলা। এই গেল হচ্ছে এদের জেনারেল ফিচার। এবার চলে আসো এদের স্পেশাল ফিচার, পরিফেরার স্পেশাল ফিচার। স্পেশাল ফিচারটা কি আসলে? সাইকা, তুমি কি আছো আপু? জি ভাইয়া। তুমি কি কিছু বুঝতে পারছো? না। আচ্ছা, তোমার যদি বুঝতে সমস্যা হয় এর কারণ হচ্ছে তুমি আগের 3টা ক্লাস করো নাই তো, এই জন্য। আচ্ছা, তুমি জাস্ট এমনি একটু মানে ইয়াতে রাখো, যতটুকু পারো মনে রাখো। আর আগের 3টা ক্লাস এর মধ্যে ফাঁকা পাইলে করে নিবা, ঠিক আছে? আচ্ছা। এখন
আসি হচ্ছে পরিফেরার দেহটাতে। দেহটা আমরা বাইরের থেকে ভেতরের দিকে পড়বো। তো তোমাদের মনে আছে আমি একটু আগে টমের কথা বললাম। টম ওই যে করতে মানে একটা অনেকগুলো পেরেকের মধ্যে পড়ে গেছে, পরে শরীরটা অনেক ছিদ্রযুক্ত হয়ে গেছে। তাহলে আমরা ওই রকম গোল হয়ে যাচ্ছে কেন রে ভাই, ডিমের মতো না? এইবার হয়েছে। আচ্ছা দেখো, আমি একটু এই ছবিটা তোমাদের, এই ছবিটা ভালো করে বোঝো, তাহলেই তোমরা বুঝতে পারবা আর কি, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা। তোমাদের অত ছন্দ টন্দ মনে রাখার দরকার নাই, একটু এই ছবিটা ভালোভাবে বোঝো। দেখো, এই যে ছবিটা এখানে আছে, এই ছবিটাতে আমরা বাইরের দিকে অনেক ছিদ্র করে দিব। কি করে দিচ্ছি বলো? কারণ আমরা জানি পরিফেরা মানে কি, এর আরেকটা নাম কি বলো? ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী। তাহলে এর শরীরে আমরা এরকম অনেকগুলো কি করে দিব? ছিদ্র করে দিব। ছিদ্র করে দিব। এটাকে আঁকা লাগবে ভাইয়া? হ্যাঁ এটাকে আঁকা লাগবে? হ্যাঁ, আঁকে রাখো তাহলে সুবিধা হবে। দেখো, এই যে ছিদ্রগুলো আঁকলাম, এই ছিদ্রগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা করে নল থাকে। এই নলগুলো এইরকম ভাবে ছিদ্রটার সাথে এরকম করে কি থাকে বলো? ধরো ওই পাশের দুইটা মিলে, তারপরে এই পাশের দুইটা, এই তিনটা মিলে একটা নল হলো এইরকম। এটা এটা এগুলো মিলে এভাবে নল তৈরি করলো। ঠিক আছে, আঁকতেছো? জি ভাই, আঁকতে একটু সময় লাগছে। এঁকে ফেলো। সব আঁকার দরকার নেই, জাস্ট এরকম করে দুই চারটা আঁকলেই বুঝতে পারবে যে বাকিটাও এরকম হবে। হ্যাঁ ভাইয়া, সমস্যা নাই, তুমি চালাই দাও। ওকে, তাহলে দেখো, এই যে বাইরের দিকে ছিদ্রগুলো আঁকলাম, এই ছিদ্রগুলোকে আমরা বলি অস্টিয়া। এই ছিদ্রগুলোর নাম কি বলো? এই যে ছোট ছোট ছিদ্রগুলো, এগুলোর নাম কি? রেসপন্স করো। অস্ট্রিয়া। অস্ট্রিয়া। অস্টিয়া। এই অস্টিয়া গুলো মিলে এভাবে নল, অনেকগুলো নল মিলে মিলে এরকম যে অংশটা গঠন করলো, এটাকে বলা হয় নালিকা তন্ত্র। কি বলা হয়? বা নালিকা তন্ত্র। এটাকেই বলা হয় নালী তন্ত্র, অথবা আমরা যেটাকে আগে পড়ছি ক্যানাল সিস্টেম। কি বলছি একটু আগে? ক্যানাল ক্যানাল সিস্টেম। সিস্টেম। ওকে, এই নালীতন্ত্রগুলো এইভাবে ভেতরে যায়, ভেতরে একটা ফাঁকা জায়গায় মিলিত হয়। ভেতরে একটা কোথায় মিলিত হয়? বড় নালীতে মিলিত হয়। এই ছোট ছোট নালীগুলো এভাবে ভেতরে গিয়ে একটা কিসে মিলিত হয় বলো? বড় নালীতে এরকম করে মিলিত হয়। এই বড় নালীটা আবার উপরে গিয়ে এরকম একটা বড় ছিদ্র তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে ছোট ছোট নালীগুলো মিলে বড় একটা নালীতে মুক্ত হলো, এই বড় নালীটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্পঞ্জের ভেতর ফাঁকা জায়গা। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো ফাঁকা জায়গা তার নামে কি থাকবে বলো তো? ফাঁকা জায়গা হলে নামে কি থাকবে? নামে থাকবে সিল। কি থাকবে? হ্যাঁ, সিল। সিল। সিল মানে ফাঁকা জায়গা। সিল মানে কি? সিল সিল মানে ফাঁকা জায়গা। তাহলে এই সিলটা কার সিল? কার ফাঁকা জায়গা? স্পঞ্জের সিল। এই জন্য এই ফাঁকা জায়গাটাকে বলা হবে স্পঞ্জোসিল। কি সিল? স্পঞ্জের ফাঁকা জায়গা। তাহলে এটার নাম কি হবে বলো? স্পঞ্জোসিল। এবং এই ফাঁকা জায়গাটা একটা বড় ছিদ্র দিয়ে, এই বড় ছিদ্রটাই হচ্ছে তার মুখ, এটাই তার পায়ু, একই রাস্তা। এটা একটা ব্লাইন্ড ছিদ্রপথ, মানে এই দিক দিয়েই ঢুকে এই দিক দিয়েই বের হয় জিনিসপত্র। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে অস্কুলাম।
কি নাম বলো? স্কুলাম। অস্কুলাম। তাহলে এক এক করে ক্রমটা বলো, বাইরে থেকে ক্রমটা বলো। প্রথমে অস্টিয়া দিয়ে ঢুকলা, এরপর ক্যানাল সিস্টেম থেকে ফাঁকা জায়গায় চলে আসলা, ফাঁকা জায়গাটা স্পঞ্জের ফাঁকা জায়গা, তাহলে এটার নাম কি হবে? স্পঞ্জিসিল। স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিল এইটা আবার একটা ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত, যে ছিদ্রটার নাম হচ্ছে অসকুলাম। ক্লিয়ার? লাম। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, একটু ক্লিয়ার দেখেন। শ্রমিক ক্লিয়ার এতটুকু? হ্যাঁ ক্লিয়ার। তাহলে কি বাইরের ছিদ্রগুলোর নাম কি? অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। অস্টিয়া। ছিদ্রগুলো কোথায় যায় মুক্ত হয়, কোন জায়গায়? স্পঞ্জিসিল। নালীতন্ত্রে। এরকম করে নালীতন্ত্র, নালীতন্ত্রটা গিয়ে কোথায় উন্মুক্ত হয়? এটা স্পঞ্জিসিল। স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল আবার কোন দিক দিয়ে বের হয়ে যায় বা মুক্ত হয়? এসকুলাম। অ্যাসকুলাম না, অস্কুলাম। কি নাম? অস্কুলাম। অস্কুলাম। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন এই গঠন থেকে তোমার কি কোথাও ফ্লাজেলা বা কিছু দেখা চোখে পড়ছে বাইরের দিকে? বাইরের দিকে বাইরের দিকে কোনো ফ্লাজেলা আছে? বাইরের দিকে ফ্লাজেলা নাই। তো মনে রাখবা, এদের দেহটা গঠন করার জন্য ভেতরের দিকে এরকম বিশেষ ধরনের কাটা কাটা থাকে। ভেতরের দিকে এরকম কি বিশেষ কাটার মতো গঠন থাকে। কি থাকে এরকম করে বিশেষ কি থাকে? রেসপন্স করে। কাটার মতো গঠন। ফাঁকে ফাঁকে কাটা থাকে। এই কাটা, তার সাথে কিছু প্রোটিন থাকে। কিছু কি থাকে? প্রোটিন। কিছু প্রোটিন। এই প্রোটিন গুলোর নাম স্পঞ্জিন প্রোটিন। স্পঞ্জের প্রোটিন, তাহলে নাম কি হবে? স্পঞ্জের প্রোটিন, তাহলে নাম কি হবে? স্পঞ্জো প্রোটিন। স্পঞ্জি স্পঞ্জিন। প্রোটিন। কি নাম হবে? স্পঞ্জিন। স্পঞ্জিন প্রোটিন। আর এই কাঁটাগুলো ছোট ছোট কাঁটা, এই কাঁটাগুলোর নাম হবে স্পাইক, মানে কাঁটা। স্পাইকের ছোট ভার্সন, স্পাইকের ছোট ভার্সন, এজন্য এটার নাম হচ্ছে স্পিকিউল। কি নাম? স্পিকিউল। স্পিকিউল। তাহলে এর অন্তকঙ্কাল কি দ্বারা গঠিত? স্পাইক এর ছোট ভার্সন, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কাঁটা, যেগুলোর নাম স্পিকিউল, এবং স্পঞ্জিন নামক প্রোটিন। ওকে, আর কি থাকে এখানে? এই জায়গাটাতে আমরা দেখব যে এখানে কিছু কোষ থাকে। এই কোষগুলোতে ফ্লাজেলা থাকে। এরকম করে কি থাকে? এই কোষগুলোতে এরকম করে কি থাকে? ভিতরের দিকটায় ফ্লাজেলা থাকে, লেজের মতো। তাহলে এই ফ্লাজেলা দিয়ে এরা খাবারটাকে ধাক্কায় ধাক্কায় ভিতরে নিয়ে আসে। খাবারগুলোকে কি করে? ধাক্কায় ধাক্কায় ভিতরের দিকে নিয়ে আসে। এই ফ্লাজেলা যুক্ত কোষগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। কি নাম? ওই যে ভেতরের লেয়ারটাকে আমরা বলছিলাম কোয়ানোডার্ম, সেই কোয়ানোডার্মে যে কোষ থাকে তাদের নাম কি? কোয়ানোসাইট। কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট কোষগুলোর বিশেষত্ব কি? এরা কি যুক্ত বলো? ফ্লাজেলা যুক্ত। ওকে, তাহলে এতটুকু যদি তুমি বুঝে থাকো, তোমার পরিফেরা পড়া শেষ। আমাকে একটু বলো যে বাইরের ছিদ্রটার নাম কি? অস্ট্রিয়া। অস্টিয়া। অস্ট্রেলিয়া আবার না কিন্তু। অস্ট্রিয়া গিয়ে কোথায় উন্মুক্ত হয়? বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। এই নালীতন্ত্রটা গিয়ে আবার কোথায় উন্মুক্ত হইলো? ফাঁকা জায়গা। এই ফাঁকাটা কার ফাঁকা জায়গা? স্পঞ্জের ফাঁকা জায়গা। এই জন্য এই ফাঁকা জায়গাটার নাম কি? স্পঞ্জের ফাঁকা, স্পঞ্জের সিল। তাহলে ফাঁকা জায়গাটার নাম কি হবে? স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিলের যে বাইরের দিকে রাস্তাটা, এটার নাম কি? অস্কুলাম। অস্কুলাম। এখন চলে আসো এদের গঠনটা। গঠনে স্পিকিউল নামক ছোট ছোট কাঁটা থাকে, আর স্পঞ্জিন নামক প্রোটিন থাকে। আর ভেতরের লেয়ারে এরকম কি থাকে? ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, যার নাম কি? মনোসাইট।
কোয়ানোসাইট। ওকে, তাহলে এতটুকু জানলেই হবে। এখানে এরা আরেকটা পার্ট একটু মনে রাখতে হবে যে এরা হচ্ছে নিশ্চল, পরিণত প্রাণীরা নিশ্চল, কোনো কিছুর সাথে নিজেকে আটকে রাখে, এরা চলতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া এতটুকু। তাহলে আশা করি প্রশ্ন আছে এতটুকু ভাইয়া। clear। তাহলে কি কি পড়লাম বলো তো স্পেশাল ফিচারে, এক এক করে বলো। স্পেশাল ফিচার 1 নাম্বার কি কি পড়লাম? এই এত পাতা উল্টানো শব্দ কেন হচ্ছে? দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে এদের এই যে স্পঞ্জ, যেটা এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। দেহটা অসংখ্য কি থাকে বলো? ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর নাম কি? এদের নাম হচ্ছে অস্টিয়া। এই অস্টিয়া দিয়ে আমি তোমাদেরকে যে ফ্লোটা বললাম, এটা বাইরে থেকে এইভাবে ভেতরের দিকে, তার মানে আমাদের খাবার, পানি, পুষ্টি, শুক্রাণু এসব কোন দিক দিয়ে দেহের ভিতরে প্রবেশ করে? খাদ্য, পানি, অক্সিজেন, শুক্রাণু, এগুলো অস্টিয়া পথে দেহে প্রবেশ করে। কোন দিক দিয়ে দেহে প্রবেশ করে বলো? রেসপন্স করো। অস্টিয়া পথে দেহে প্রবেশ করে। 2 নাম্বার পয়েন্ট, এদের দেহে বৈশিষ্ট্যপূর্ণ নালিকা তন্ত্র থাকে। এই অস্টিয়া থেকে কি তৈরি হয় বলো শ্রমিক? আসি আসি বৈশিষ্ট্যপূর্ণ ক্যানাল সিস্টেম। আচ্ছা, এরপরে এদের দেহের ভেতরে যে ফাঁকা জায়গাটার নাম কি? এই নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম, নালীতন্ত্র গিয়ে কোথায় উন্মুক্ত হয়? স্পঞ্জের ফাঁকা জায়গাটাতে উন্মুক্ত হয়, অর্থাৎ এই যে স্পঞ্জোসিল, এই স্পঞ্জোসিলে উন্মুক্ত। আবার স্পঞ্জোসিলটা কার মাধ্যমে উন্মুক্ত? এখানে লিখো স্পঞ্জোসিল অস্কুলাম নামক ছিদ্র দিয়ে, অস্কুলাম নামক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত। দেহের বাইরে উন্মুক্ত। লিখছো? এরপরে আমরা এর আগে যখন ওই যে কঙ্কাল তন্ত্র পড়েছিলাম, ওখানে পড়েছিলাম যে পরিফেরার অন্তকঙ্কাল 2টা জিনিস দ্বারা গঠিত। অন্তকঙ্কাল, কিন্তু বহিকঙ্কাল না। এদের কোনটা বলো? অন্তকঙ্কাল। কি কি দ্বারা গঠিত? 2টা জিনিস, একটা হচ্ছে স্পঞ্জিন নামক প্রোটিন, আরেকটা কি স্পিকিউল নামক, এগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র কাটা। ওকে, আচ্ছা, এবার চলে আসো এই যে 6 নাম্বার পয়েন্ট, যে এদের দেহে কি একটা বিশেষ কোষ আছে, এই কোষটার নাম কি? কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ আছে। কি যুক্ত কোষ? ফ্লাজেলা যুক্ত কোষ। ওকে, আর লাস্ট হচ্ছে এরা নিশ্চল। এতটুকু মনে রাখলেই হবে। তাহলে এতটুকু মনে রাখার জন্য আমরা কি কি করলাম? বাইরে থেকে ভেতরে আসলাম জাস্ট। তাহলে বাইরে প্রথম কি পাইছি বলো? অস্টিয়া নামক ছিদ্র। এই ছিদ্র দিয়ে খাবার, অক্সিজেন, পুষ্টি সব ভিতরে ঢুকে, শুক্রাণু সব এদিক দিয়ে ভিতরে ঢুকে। আচ্ছা, এরপরে কি পাইলাম? এই যে সেকেন্ড পার্টটা,
এটা কি বৈশিষ্ট্যপূর্ণ ক্যানাল সিস্টেম। এই যে System. নালী, নালী, এই জন্য এটার নাম কি নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। সিস্টেম। এই নালীতন্ত্রটা গিয়ে কোথায় উন্মুক্ত হলো? 3 নম্বর পয়েন্ট দেখো, নালীতন্ত্র গিয়ে কোথায় উন্মুক্ত হলো? স্পঞ্জোসেল। স্পঞ্জোসিলে। আবার স্পঞ্জোসিলটা কোথায় উন্মুক্ত হলো? অস্কুলাম নামক ক্ষুদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হলো। আচ্ছা, এরপরে চলে আসো, এদের অন্তঃকঙ্কালে দুইটা জিনিস, একটা হচ্ছে স্পিকিউল বা কাটা, ছোট ছোট কাটা, আর স্পঞ্জিন নামক এক ধরনের কি স্পঞ্জিন নামক এক ধরনের প্রোটিন। ওকে, আচ্ছা, স্পঞ্জের প্রোটিন এই জন্য স্পঞ্জিন। স্পিকিউল কেন? ছোট কাটা, এই জন্য স্পিকিউল, স্পাইক থেকে স্পিকিউল। আর দেহে কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকবে। তাহলে তুমি যদি এই ছবিটা মনে রাখতে পারো তাহলে তোমার পরিফেরা ডান। এক এক করে বলো। তাহলে বাইরে কি বলো তো? 6টা কথা। অস্টিয়া, তারপর কি নালীতন্ত্র, নালীতন্ত্র, তারপর স্পঞ্জোসেল, স্পঞ্জোসিল, তারপর অস্কুলাম। অস্কুলাম, তাহলে এই 4টা। এরপরে কি আসলো? স্পঞ্জিন আর স্পিকিউল, কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত ফ্লাজেলাযুক্ত কোষ। কোষ। তাহলে 6টা কথা মনে রাখা যাবে। আমার সাথে বলো তো, জয় বলো কি কি? জি ভাইয়া, প্রথমটা কি? ছয়টা তুমি কথা একবার হচ্ছে, বলো। প্রথমটা হচ্ছে অস্টিয়া, যেটা হচ্ছে দেহে অসংখ্য ছিদ্র থাকে, যেটা আমাদের খাদ্য পানি, অক্সিজেন, শুক্রাণু অস্টিয়া পথে দেহে প্রবেশ করে। দ্বিতীয়টা হচ্ছে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম, যেটাতে অস্টিয়া গুলো আসলে উন্মুক্ত হয়। তৃতীয়টা হচ্ছে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম গুলা যেটাতে উৎপন্ন হয়, সেটা হচ্ছে স্পঞ্জোসিল, এবং এই স্পঞ্জোসিল গুলা আবার স্পঞ্জোসিলের নামটা আসলে কি? স্পঞ্জোসিল একটাই, স্পঞ্জোসিলের নামটা কেন এরকম হলো? স্পঞ্জোসিল মানে হচ্ছে এটা তো মানে স্পঞ্জি প্রাণী বলা হয়, মানে স্পঞ্জ বলা হয় এদেরকে। স্পঞ্জের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে, এই জন্য এদেরকে স্পঞ্জোসিল বলা হয়। স্পঞ্জোসিল, এটা সামনে একটা ছিদ্র পথে দেহের হ্যাঁ বাইরে থাকে, উন্মুক্ত। যেটা অস্কুলাম। এটার নাম হ্যাঁ অস্কুলাম। ক্লিয়ার? এই হ্যাঁ, 4টা ভিতরে। পয়েন্ট মনে থাকবে, অস্টিয়া, নালীতন্ত্র, স্পঞ্জোসিল আর হ্যাঁ, আর অস্কুলাম। হচ্ছে অস্কুলাম। জি ভাইয়া। এরপরে কি পড়ছি? 2টা কথা, একটা স্পিকিং আর হ্যাঁ স্পঞ্জিন, এটা হচ্ছে হ্যাঁ, কঙ্কাল, আর হচ্ছে কনসাইট, আর এরা হচ্ছে নিশ্চল। এতটুকু জানলেই এনাফ। ওকে, এতটুকু জানলেই এনাফ। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন চলে আসো উদাহরণ। উদাহরণগুলো একটু মুখস্থ করতে হবে, যে কয়েকটা লিখে দিই এই কয়েকটা। ওকে, এখানে লিখে নাও, স্পঞ্জিলা অফিসিনালিস, একে বলা হয় গোসল স্পঞ্জ। মানে আমরা যে গোসল করি, যেটা দিয়ে গা ঘষি, অনেকটা ওইটার মতো, এই জন্য এর নাম কি গোসল স্পঞ্জ। এইটা মনে রাখবা, অফিসিয়াল স্পঞ্জ আর কি। তো এই জন্য স্পঞ্জিলা, স্পঞ্জিলা, OFICINO CINALIS, অফিসিনালিস। লিখছো? লিখছি। আচ্ছা, এবার আসো, গোসল তো আমরা স্বাদু পানিতে করি না মিঠা পানিতে করি? মিঠা পানি। ওই স্বাদু পানি মিঠা পানি একটাই, দুইটাতেই। আর আরেকটা হচ্ছে নোনা পানি। তাহলে আমরা এখন লিখবো মিঠা পানির রেসপন্স কি? মিঠা পানির স্পঞ্জ। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পঞ্জিলা প্রলিফারেন্স। স্পঞ্জিলা একই জিনিস, এই জায়গাটাতে এস লিখলাম, আর প্রলিফারেন্স, প্রলিফারেন্স, RANS। এবার আসো, এই প্রলিফারেন্স থেকে আরেকটা নাম মনে রাখবো, সেটা হচ্ছে লাল স্পঞ্জ। লাল স্পঞ্জ, এই লাল স্পঞ্জের নাম হচ্ছে ক্ল্যারি, আচ্ছা এখানে লিখো
আচ্ছা, এটা দাঁড়াও, প্রলিফারেন্স, এফিআরএন্স, ওকে, এটা ঠিক আছে। এরপরে লিখো লাল স্পঞ্জ, এটা হচ্ছে, এখানেও প্রলিফারেন্ট কথাটা থাকবে, প্লোরিফেরা, এই জায়গায় লিখে নাও CLATH, ক্ল্যাথরিয়া প্রলিফেরা, PROLIFERA, পরিফেরা না, কি লিখছি বলো? প্রলিফেরা। এই তিনটা নাম একটু মনে রাখার চেষ্টা করতে হবে। গোসল স্পঞ্জ, গোসল মানে বাত, এটা অফিসিয়াল স্পঞ্জ, এজন্য মনে রাখবা অফিসিনালিস। মিঠা পানিটা হচ্ছে প্রলিফারেন্স, আবার পরেরটা হচ্ছে ক্ল্যাথরিয়া প্রলিফারেন্স, মানে এটা প্রলিফারেন্স, এটা হচ্ছে প্রলিফেরা। ওকে, এই তিনটা একটু মনে রাখবা। আর এমনি যদি মনে রাখতে চাও, সিলিয়া যুক্ত হতে পারে, সিলিয়া যুক্ত তোমার স্পঞ্জ, ক্যালকেরিয়াস যেটা ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হয়, একটা সাদা হয় যেটার নাম শ্বেতি স্পঞ্জ, লাল আছে সাদা আছে, এগুলো একটু লিখে রাখতে পারো, শ্বেতি, ক্যালকেরিয়াস, এগুলো বাংলা নাম পড়লেই হবে। তাহলে আমরা যে তিনটা বললাম এগুলো একটু মনে রাখবা। আরেকটা আছে তোমার ওই যে সিলিয়া যুক্ত, এটা সাইফা জেলাটিনোজাম, মনে রাখলে রাখতে পারো, আপাতত দরকার নাই, এই তিনটা মনে রাখলে হবে। তিনটা করে উদাহরণ চাই তো অনেক সময় বৈজ্ঞানিক নাম সহ পরীক্ষাতে, সিকিউতে, এই জন্য তিনটা করে বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে প্রত্যেকটা পর্বে। তাহলে কি কি বললাম? গোসল এটা অফিসিয়াল, এই জন্য অফিসিনালিস, মিঠা পানির প্রলিফারেন্স, আর লাল স্পঞ্জ হচ্ছে ক্ল্যাথরিয়া প্রলিফেরা। ওকে, মনে থাকবে? বলো, রেসপন্স করো। এই জি যেটুকু ভাইয়া। পড়ালাম এটুকু ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার আছে। এবার চলে আসো নিডারিয়া, CNIDERIA। এটার আমরা শুরুটা করব কি দিয়ে বলো তো? আগের মতো নেম অ্যানালাইসিস। নেম অ্যানালাইসিসে আমরা কি পাবো বলো? এখানে নাইট যোগ এরিয়া, এখানে ভাঙবো কিভাবে বলো? KNID, নাইট, যোগ ARIA, এরিয়া মানে হচ্ছে থাকা বা ওর সাথে থাকা, আর নাইট কথাটার মানে হচ্ছে রোম বা কাটা। নাইট কথাটার মানে কি? রোম বা কাটা। তাহলে বলো নিডারিয়া, এটার আরেকটা মানে এখান থেকে আমরা কি পাবো? এদের কি আছে? রোম বা কাটা আছে। কাটা আছে। এখন মনে রাখবা এই যে নিডারিয়া আছে, নিডারিয়া এরা দেখতে অনেক কালারফুল হয়। এরা দেখতে অনেক কি হয়? কালারফুল। কালারফুল, অনেক বর্ণিল। তোমরা জেলিফিশের নাম শুনেছো? জেলিফিশ, তারপরে হাইড্রা, এগুলো খুবই বর্ণিল, কালারফুল হয়। তো কালারফুল হওয়ার কারণে এদেরকে আমরা সমুদ্রের ফুল বলি। এরা অনেক কালারফুল, অনেক রঙিন, এই জন্য এদেরকে কি বলা হয়? এদের ডাক নাম কি বলো? এদের একটা বিশেষণ হচ্ছে সমুদ্রের ফুল, যেগুলো একটু বেশি সুন্দর কালারফুল, এদেরকে আমরা ফুলের সাথে তুলনা করি। তাহলে এদেরকেও আমরা এরকম কার সাথে তুলনা করলাম? সমুদ্রের ফুলের সাথে তুলনা করলাম। আবার এই নিডারিয়াদের আরেকটা বিশেষত্ব হচ্ছে, তোমরা সেন্ট মার্টিন দ্বীপ অথবা কক্সেস বাজারের যে আমাদের দ্বীপগুলো আছে অথবা বিচ গুলো আছে, এগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এগুলোতে একটা বিশেষ পাথরের মতো প্রাণী পাওয়া যায়। এই প্রাণীটার নাম কি তোমরা কি জানো? প্রবাল। প্রবাল পাওয়া যায়, ভেরি গুড। এই প্রবাল গঠনকারী জীব হচ্ছে নিডারিয়া। তাহলে নিডারিয়াদের আরেকটা বিশেষত্ব কি? একটা হচ্ছে এরা কালারফুল, এজন্য এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। আর এরা এই নিডারিয়া গুলো কি করে? প্রবাল প্রাচীর গঠন করে। কি করে বলতো? প্রবাল প্রাচীর গঠন করে। এখন আসো, এই যে প্রবাল প্রাচীর গঠন করলো, এই প্রবালের কাজ হচ্ছে, প্রবালের যে ফাঁকাগুলো থাকে ওই ফাঁকাগুলোতে বিভিন্ন জীব লুকায় থাকে, এবং ধারণা করা হয় যে পুরা সমুদ্রের প্রায় 25% জীব এই প্রবাল প্রাচীরগুলোর ভিতরে ঢুকে থাকে। তাদের বাসস্থান হচ্ছে এই প্রবাল প্রাচীরগুলো, তারা তো আর ঘর বাড়ি বানাইতে পারে না। তাহলে
এই যদি বলা হয় প্রবাল প্রাচীর গঠন করে কে, বলো? নিডারিয়া। নিডারিয়া। আর সমুদ্রের 25% জীব কোথায় বাস করে? প্রবাল প্রাচীরগুলোতে বাস করে। এজন্য এই প্রবাল প্রাচীরটাকে বলা হয় রত্ন ভান্ডার। পৃথিবীর কি বলা হয় বলতো? এই প্রবাল প্রাচীরটাকে কি বলা হয় বলো? প্রবাল প্রাচীরকে কি বলা হয়? রত্ন ভান্ডার। তাহলে আমরা দুইটা কথা জানলাম। একটা হচ্ছে এরা কালারফুল হয়, কালারফুল হয় এটাকে আমরা কি বলতেছি বলো? সমুদ্রের ফুল। সমুদ্রের ফুল। আবার এরা প্রবাল প্রাচীর গঠন করে, নিডারিয়ারাই প্রবাল প্রাচীর গঠন করে। প্রবাল প্রাচীর এখন যা পড়বো এটা কিন্তু নিডারিয়া সম্পর্কে না, কার সম্পর্কে? প্রবাল প্রাচীর সম্পর্কে। যে প্রবাল প্রাচীর গুলোতে আবার কত পার্সেন্ট জীব বাস করে? 25%। এবং তোমরা কি জানো পুরো পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটা? রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন। এবং এই অ্যামাজনে পৃথিবীর যত জীব আছে তার প্রায় অলমোস্ট 20-25% জীব অ্যামাজনে থাকে। কোথায়? অ্যামাজন জঙ্গল। তাহলে তুমি একটু বলো তো যে এই যে আমাদের প্রবাল প্রাচীর গুলো আছে এখানেও তো সমুদ্রের প্রায় 25% জীব বাস করছে। তাহলে এইটাকে আমরা সেই রেইন ফরেস্টের সাথে তুলনা করতে পারি না? পারি কিনা? রেসপন্স করো। পারি। তাহলে মনে রাখবে এই প্রবাল প্রাচীর গুলোরই আরেকটা নাম হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট। সমুদ্রের কি? এগুলো কার নাম? এগুলো কার নাম বলো তো? প্রবাল প্রাচীরের নাম। এগুলো কিন্তু নিডারিয়ার নাম না। এগুলো কার নাম? প্রবাল প্রাচীরের। তাহলে আমরা কি পড়লাম? প্রথম কথা, নাইট যোগ এরিয়া, তার মানে এখানে কাটা থাকবে। এই কাটাটা এদের দংশন অঙ্গাণু। এদের দংশন অঙ্গাণু বলতে এদের যেটা দিয়ে এরা কামড়ায়, এই কাটাটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই কাটাটার নাম কি বলো? নেমাটোসিস্ট নামক কাটা। এই নেমাটোসিস্ট মানে কাটা বা নাইট। এই নেমাটোসিস্ট যে কোষের ভিতর ঢুকানো থাকে সেই কোষটার নাম হচ্ছে নিডোসাইট। এই কোষটার নাম কি বলতো? কাটা যুক্ত কোষ। এই কোষটার নাম কি? কাটা মানে নাইট আর কোষ মানে সাইট। তাহলে কাটা যুক্ত কোষটার নাম কি? এটার নাম হচ্ছে নিডোসাইট। তাহলে মনে রাখবে এদের দেহে নিডোসাইট পাওয়া যায়, এই জন্য এদের নাম নিডারিয়া। বুঝে গেছে? মানে এমন কিছু কোষ পাওয়া যায় যে কোষগুলোতে কাটা থাকে। কাটাটার নাম কি বলতো? রেসপন্স করো। কাটাটার নাম কি? নেমাটোসিস্ট নামক কাটা। আর এদের ওই নেমাটোসিস্ট বহনকারী কোষটার নাম কি? নেমাটোসিস্ট মানে কাটা বা নাইট। এই নাইটটা যেই কোষে থাকবে ওই কোষটার নাম কি হবে? নাইডোসাইট। তাহলে এক কথায় বললে আমরা বলবো নিডোসাইট। বোঝা গেছে কিনা? আগে বলো কাটাটার নাম কি? রেসপন্স করো। নেমাটোসিস্ট। এই কাটা বা নাইট এটা একটা কোষের ভিতর ঢুকানো থাকে। তরবারি যেমন একটা খাপের মধ্যে ঢুকানো থাকে একটা মানে ইয়ার ভিতর, ঠিক একই রকম ভাবে এই কাটাটাও একটা কোষের ভেতর ঢুকানো থাকে। সেই নাইটটা যেই কোষের ভেতর থাকে সেই কোষটার নাম কি হবে? নাইট যে কোষে থাকে তার নাম কি হবে? নাইডোসাইট বা নিডোসাইট। ওকে। এরপরে আমরা পড়লাম এরা অনেক কালারফুল হয়, যার কারণে এদেরকে আমরা কি বলি? সমুদ্রের ফুল। আবার এদের কাজ হচ্ছে প্রবাল প্রাচীর গঠন করা। আবার এই প্রবাল প্রাচীর নিয়ে আরো দুইটা তথ্য পড়ছি, যে পৃথিবীর 25% জীব বাস করে প্রবাল প্রাচীর, এই জন্য প্রবাল প্রাচীর গুলোকে কি বলা হয়? রত্ন ভান্ডার অথবা রেইন ফরেস্ট। বোঝা গেছে রে? বলো।
নাম এবং তথ্য বোঝা গেছে এখান থেকে? জি ভাইয়া। হ্যালো, এখন চলে আসো এর এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এদের স্পেশাল না জেনারেল ফিচার। জিএফ গার্লফ্রেন্ড না, কিন্তু ওই রকম কিছু ভাবিস না, এটা হচ্ছে জেনারেল ফিচার। তাহলে এক এক করে বলো তো আমরা কি কি পড়ছিলাম। সংগঠন মাত্রার দিক থেকে পরিফেরা কি হবে বলে ফেলো, বলো বলো বলো। কোষ মিলে এখানে কি গঠন করে? সামিত, কোষ মিলে এখানে কি গঠন করে? সম্ভবত টিস্যু। সম্ভবত কেন পড়ো নাই? পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার, আর নিডারিয়াটা কি? কোষ টিস্যু সংগঠন মাত্রার। তাহলে এটা সংগঠন মাত্রা কি হবে? সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা হবে কোষ টিস্যু সংগঠন মাত্রা। কি সংগঠন মাত্রা বলো? কোষ টিস্যু। কোষ মিলে টিস্যু গঠন হবে, এজন্য আর আগেরটাতে শুধু কোষ হয়েছে, কোনো টিস্যু গঠন হয় নাই, এজন্য এটা ছিল কোষীয় সংগঠন মাত্রা। এখানে কোষগুলো মিলে কি গঠন করবে? কোষগুলো মিলে কি গঠন করবে বলো? টিস্যু গঠন করবে, এই জন্য আমরা এটাকে বলতেছি কোষ টিস্যু সংগঠন মাত্রা। এরপরে বলো এটা ভ্রূণীয় কত স্তর? আমরা জানি ভ্রূণীয় স্তর কয়টা আছে, দ্বিস্তরী হতে পারে অথবা ত্রিস্তরী হতে পারে। আমরা বলেছিলাম দুই স্তরী হচ্ছে কোনটা বলতো? দ্বিস্তরী কোনটা? 2 নাম্বার পর্ব, অর্থাৎ নিডারিয়া। আর বাকি যতগুলো আছে সবগুলোই কি ত্রিস্তরী। তাহলে এরা ভ্রূণীয় কত স্তরী বলো? কত স্তরী? দ্বিস্তরী। এই দ্বিস্তরের বাইরের স্তরটাকে কি বলা হয় বলো? বাইরে থাকে একটোডার্ম। বাইরে কি থাকে বলো? একটো মানে বাইরে, একটোডার্ম। আর ভেতরে থাকে এন্ডোডার্ম। ভেতরে কি থাকে? এন্ডোডার্ম, অথবা এইটারই আরেকটা নাম গ্যাস্ট্রোডার্ম। এটারই আরেকটা নাম কি? গ্যাস্ট্রোডার্ম। এটা আমাদের পরিপাক মানে তাদের যে পৌষ্টিক তন্ত্রটা সেটার আবরণী দেয়, এজন্য এটার আরেকটা নাম গ্যাস্ট্রোডার্ম। ঠিক আছে, এই দুইটার মাঝখানে একটা অকোষীয় লেয়ার থাকে, এই অকোষীয় লেয়ারটার নাম কি? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। তাহলে এতটুকু মনে রাখতে হবে, এদের সংগঠন মাত্রা এরা টিস্যু গঠন করা পর্যন্ত থাকে, অর্থাৎ কোষ টিস্যু সংগঠন মাত্রার। ভ্রূণীয় স্তরের দিক থেকে এরা হচ্ছে দ্বিস্তরী, অর্থাৎ বাইরে থাকে একটোডার্ম, ভেতরে থাকে এন্ডোডার্ম অথবা গ্যাস্ট্রোডার্ম। এই দুইটার মাঝখানে একটা অকোষীয় জেলির ন্যায় স্তর থাকে। কি থাকে? অকোষীয়। এখানে কোনো কোষ থাকে না, এখানে অকোষীয় জেলির ন্যায় একটা স্তর থাকে। এই স্তরটার নাম কি বলো? মেসোগ্লিয়া। ওকে, এবার চলে আসো পরের পয়েন্ট। এরপরে আসো প্রতিসাম্যতা। বলো তো প্রতিসাম্যতাতে কি হবে? এটা নিডারিয়া। অরীয় প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা নিডারিয়া পর্ব কোন প্রতিসাম্যতা বলো? অরীয় প্রতিসাম্যতা। মনে আছে? হাজি মন, হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন, এগুলো হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। এবার আসো সিলোমেট। আমরা বলছি 1, 2, 3 এগুলো হচ্ছে অ্যাসিলোমেট। এটা কত নাম্বার পড়তেছি আমরা বলো তো? 2 নাম্বার। তাহলে এটা কি সিলোম থাকবে না অ্যাসিলোমেট হবে? অ্যাসিলোমেট। আচ্ছা, আমরা বলছিলাম শুধুমাত্র 1 নাম্বারটা প্যারাজোয়া অর্থাৎ পৌষ্টিকতন্ত্র নাই। তাহলে এটা কত নাম্বার? 2 নাম্বার। তাহলে এর পৌষ্টিকতন্ত্র থাকবে কি থাকবে না? থাকবে, অর্থাৎ এটা হবে এন্টারোজোয়া। এটা কি হবে বলো? এন্টারোজোয়া। এরপরে আমরা পড়েছি যে এর সংবহন তন্ত্র। এটার কোনো সংবহন তন্ত্র আছে না নাই? আমরা বলেছিলাম 1, 8 পানি সংবহন তন্ত্র। তারপরে মলাস্কা, আর আমরা বলেছিলাম মুক্ত আর্ম, ARM। মলাস্কা আর আর্থ্রোপোডা এদের হচ্ছে মুক্ত।
আর অ্যানিলিডা, কর্ডাটা এগুলো হচ্ছে বদ্ধ। তাহলে বাকিদের কোনো সংবহন তন্ত্র নাই। তাহলে এইটা কি ওগুলোর মধ্যে পড়ে বলতো? না, ওগুলোর মধ্যে পড়ে না। তাহলে এর সংবহন তন্ত্র কি নেই। আছে না নেই? সিলেন্টেরনটা কি? আচ্ছা, ওইটা পরে আসতেছি। আগে জেনারেল ফিচারটা শেষ করো। এর কোনো সংবহন তন্ত্র, নরমালি কোনো সংবহন তন্ত্র নেই। পানি অথবা রক্ত কোনোটাই সংবহন তন্ত্র নেই। এরপরে চলে আসে লার্ভা দশা। লার্ভা দশার নাম কি? পরি আপার প্লানুলা। সাথে নেইমারের ছিল, সম্পর্ক ছিল। সেখানে তাকে ম্যাট ক্র্যাক করতে বলা হয়েছিল, সে বলছে পাইনি। তো পাইনি দিয়ে আমরা বলছিলাম নি দিয়ে নিডারিয়া, আর পাই দিয়ে প্ল্যানুলা। তাহলে লার্ভা দশার নাম কি? প্লানুলা। প্ল্যানুলা নামক লার্ভা দশা আছে। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে জেনারেল ফিচার। এবার চলে আসো স্পেশাল ফিচার। স্পেশাল ফিচার গুলো কি কি? নাম্বার 1 স্পেশাল ফিচার হচ্ছে এই যে আমাদের নিডারিয়া পর্বটা আছে, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি যে এদের দংশন অঙ্গাণুর নাম কি বলো? প্রথমেই পড়ছি দংশন অঙ্গাণু অর্থাৎ কাটাটার নাম কি? নেমাটোসিস্ট। আর এই নেমাটোসিস্টকে বহন করার জন্য, নেমাটোসিস্ট বহনকারী কোষটার নাম কি? এটা একটা কাটা, তার মানে নাইট। তাহলে এই নাইটটা বহন করে যে কোষ, নেমাটোসিস্ট বহনকারী কোষের নাম কি বলতো? নিডোসাইট। নিডোসাইট। ওকে, নিডোসাইট যেটা নেমাটোসিস্টকে বহন করে। আর এই দুইজনের, নেমাটোসিস্ট বলুক অথবা নিডোসাইট বলুক, এদের কাজ হচ্ছে তিনটা: চলন, খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষা। কয়টা কাজ? নেমাটোসিস্ট বলুক অথবা নিডোসাইট বলুক, এদের কাজ কয়টা বলো? চলন, খাদ্য গ্রহণ আর আত্মরক্ষা। চলন, খাদ্য গ্রহণ আর কি? আত্মরক্ষা। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এই গেল 1 নাম্বার স্পেশাল ফিচার, কাটাটা থেকে। দংশন অঙ্গাণু নাইট নাম থেকে আসছে, নাইট মানে কাটা, তার মানে এদের কাটা থাকবে। কাটাটার নাম কি বলতো? নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট বহনকারী কোষটার নাম কি? নিডোসাইট। এই নিডোসাইটের কাজ কি, অথবা নেমাটোসিস্টের কাজ কি? চলন, খাদ্য গ্রহণ এবং বলো আত্মরক্ষা। এবার চলে আসো পরের পয়েন্টটা কি? এদের একটা দেহে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটা অন্ত্রের মতো কাজ করে। আমাদের অন্ত্রে কি হয়, যে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলোতে পরিপাক হয়। তার মানে এদের দেহের ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে। আমাদের দেহের ফাঁকা জায়গাটাতে কি হয়? আমাদের পরিপাক হয় পৌষ্টিক নালীর ভেতর। তো এদের ওইরকম স্পেশাল কোনো পৌষ্টিক নালী নাই, এদের ওই ফাঁকা জায়গাটাতেই পরিপাক হয়। কোথায় পরিপাক হয় বলতো? পরিপাকটা কোথায় হয়? ওই ফাঁকা জায়গাটাতে। তাহলে মনে রাখবা, এদের দেহে ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা, এটা জাস্ট সাইডে লিখে রাখো, এটা একটা ফাঁকা জায়গা যেটা অন্ত্রের মতো কাজ করে। কিসের মতো বলো? অন্ত্রের মতো। আমি একটু আগে তোমাদের পড়াইছি, যেখানেই ফাঁকা দেখবা সেখানে কি থাকবে? সিল। আর যেখানে অন্ত্র থাকে সেখানেই হয়, পাকস্থলী থাকলে গ্যাস্ট্রো, অন্ত্র থাকলে এন্টারো। তাহলে সিল যোগ কি হবে বলতো? এই ফাঁকা জায়গাটা এন্টারো। সিল মানে ফাঁকা জায়গা যেটা অন্ত্রের মতো কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে সিলেন্টেরন। কি নাম? একত্রে নামটা কি দিছি? সিলেন্টেরন। অথবা এটা তার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, মানে এটা পাকস্থলীর মতো কাজ করে, এই জন্য নামটা কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। অথবা এখানেই আমাদের পরিপাকটা হয়,
এজন্য বাংলা নাম পরিপাক সংবহন গহ্বর থাকে। কি থাকে বলতো? পরিপাক, এই ভাস্কুলার মানে সংবহন, পরিবহন, তাহলে সংবহন, ক্যাভিটি মানে গহ্বর। তাহলে গহ্বরটার নাম কি বলো? পরিপাক সংবহন গহ্বর। পরিপাক সংবহন গহ্বর অথবা সিলেন্টেরন অথবা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এইটা একটা ছিদ্র পথে, এটা একটা ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত, একটা ছিদ্র পথে বাইরে উন্মুক্ত। এই যে একটা ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত, এই একটা ছিদ্রই তার, যা একাধারে তার মুখ এবং পায়ু হিসেবে কাজ করে। মুখ ও পায়ু মানে ওই দিক দিয়ে খাবার ঢুকে, ওই দিক দিয়ে পচা খাবার কি বের হয়ে যায়। একই জায়গা যেদিক দিয়ে মুখ এবং পায়ু দুইটার কাজ হয়, ঠিক আছে? এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড গার্ড। এটার আরেকটা নাম কি? ব্লাইন্ড গার্ড। ঠিক আছে, এটা তোমরা পরে পড়বা, আপাতত এতটুকু মনে রাখো যে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সিলেন্টেরন বা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটা কেন আমি সিল বললাম? কারণ এটা ফাঁকা জায়গা। কেন এন্টেরন বললাম? কারণ এখানে অন্ত্রের মতো কাজ করে, এই জন্য এন্টেরন। এই জন্য এন্টেরন, সিল যোগ এন্টেরন, সিলেন্টেরন। এই জন্য আমরা ইংরেজি আরেকটা নাম পেলাম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ওকে, আর কি পেলাম? বাংলা নাম পরিপাক সংবহন গহ্বর। ওই ফাঁকা জায়গাটাতে পরিপাক হয়। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন এই ফাঁকা জায়গাটাতে যে পরিপাকটা হয় এটা অ্যাকচুয়ালি বহিঃকোষীয় পরিপাক, কোষের বাইরে। আবার কোষের ভিতরে ঢুকেও কিছু পরিপাক হয়। তাহলে আমরা এখন এই পরিপাক সম্পর্কে জানবো যে এদের পরিপাকটা দুই ভাবে হয়। কয় ভাবে হয়? পরিপাকটা দুই ভাবে হয়। একটা হয় এই যে ফাঁকা জায়গায় যেটা হয় সেটাকে আমরা বলি বহিঃকোষীয় পরিপাক। কি পরিপাক? বহির্কোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক। এটা হয় সিলেন্ডারন। এটা কোথায় হয়? এখানে কোষের মধ্যে না, কোষের বাইরে ফাঁকা জায়গাটাতে। এজন্য সিলেন্টেরনে যে পরিপাকটা হয় এটা কোন ধরনের পরিপাক বলো? বহিঃকোষীয় পরিপাক। আর আরেকটা আছে অন্তঃকোষীয় পরিপাক। এটা হয় গ্যাস্ট্রোডার্মিসের কোষে। ওই যে আমরা বলছিলাম গ্যাস্ট্রোডার্মিস ভেতরের ত্বক, ওই গ্যাস্ট্রোডার্মিসের কোষে এই পরিপাকটা হয়। গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রো মানে এটাও পাকস্থলীর মতো কাজ করতেছে এই কোষগুলো, এই জন্য গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নাম গ্যাস্ট্রো। ওকে, গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, এবার চলে আসো 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, এদের দুইটা রূপ দেখা যায়। কয়টা রূপ? কয়টা রূপ বলো? দুইটা রূপ, মানে দুইটি দশা, দুইটি দশা দেখা যায়। একটা দশার নাম পলিপ। একটা দশার নাম কি বলো? পলিপ। আর একটার নাম মেডুসা। মেডুসা। পলিপ দশাটা হচ্ছে স্থবির, চলতে পারে না এবং সে অযৌন জনন ঘটায়। কি জনন? মানে একটু অনুন্নত, অযৌন জনন ঘটায়। আর মেডুসা দশাটা একটু উন্নত। তাহলে এ কি স্থবির হবে না সচল হবে বলো? সচল। এবং এটা কি অযৌন জনন না যৌন জনন? যৌন জনন ঘটায়। ওকে, আর একটু মনে রাখবা যে 5 নাম্বার পয়েন্ট একটু লিখে রাখো যে এই যে আমাদের প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো ম্যাক্সিমাম 20টি প্রজাতি, 20টি প্রজাতি স্বাদু পানির। 20টি প্রজাতি কি? স্বাদু পানির। মানে এই যে আমরা যে পুকুর ঘাট এগুলোতে পাওয়া যায় স্বাদু পানির। আর বাকি মনে রাখবা, বাকি সব সামুদ্রিক। বাকি সব কি? সামুদ্রিক। তাহলে একটু আমাকে এটা রিপিট করো তোমরা, কি কি বলছি আমি। নিডারিয়া, নিডারিয়া, এখান থেকে বিশেষ তথ্য নাইট যোগ এরিয়া। নাইট মানে কাঁটা। তাহলে বলো তো এদের প্রথম পয়েন্ট হবে কি? কাঁটা দিয়ে। তাহলে বলো এদের কাঁটাটার নাম কি? কাঁটাটার নাম কি?
নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট বহনকারী কোষটার নাম কি? নিডোসাইট। ওকে, এটার কাজ কি? চলন, খাদ্য গ্রহণ এবং আত্তরণ। এরপরে চলে আসবে এদের ফাঁকা জায়গা, যেটা অন্ত্রের মতো কাজ করে, পরিপাক করে। তাহলে এটার নাম কি হবে? ফাঁকা জায়গা, এই জন্য সিল। অন্ত্রের মতো কাজ করে, এই জন্য এন্টেরন। তাহলে পুরো নামটা কি হবে? সিলেন্টেরন। অথবা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, অথবা পরিপাক সংবহন গহ্বর। এটা একটা ছিদ্র পথে বাইরে কি উন্মুক্ত। এই একটা ছিদ্র, যেটা তার কি মুখ এবং বায়ু হিসেবে কাজ করে, এই জন্য এটাকে ব্লাইন্ড গাট বলে। ব্লাইন্ড গাট, যার একটা সাইড বন্ধ থাকে, তাকে বলা হয় ব্লাইন্ড। ওকে, ক্লিয়ার? এতটুকু? এরপরে আমি বলছি পরিপাক দুই ধরনের, বহিঃকোষীয়, অন্তঃকোষীয়। তাহলে বহিঃকোষীয় পরিপাকটা কোথায় হয়? সিলেন্টেরনে যে পরিপাক হয়, এটা কোন পরিপাক? বহিঃকোষীয় পরিপাক। দুইটা দশা পলিপ মেডুসা, কে সচল কে নিশ্চল, কে যৌন জনন ঘটায় কে অযৌন জনন ঘটায়? পলিবৃত্তি পলি হচ্ছে অযৌন জনন এবং মেডুসা হচ্ছে সচল এবং যৌন জনন। এরা 20টা প্রজাতির স্বাদু প্রাণী, বাকি সব সামুদ্রিক। এখন আসো উদাহরণ আমরা মনে রাখবো হাজিমন। কি? হাজিমন। হা দিয়ে কি? হাইড্রা। হাইড্রার অনেকগুলো নাম আছে, আমরা একটা নাম পড়বো, হাইড্রা, HYDRA, হাইড্রা ভুলগারিস। কি নাম? এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। হাইড্রা কি বলো? ভুলগারিস। এরপরে আসো 2 নাম্বার, জি দিয়ে জেলিফিশ। জি দিয়ে কি? জেলিফিশ। এটার বৈজ্ঞানিক নাম অরেলিয়া, AURELIA, অরেলিয়া, AURITA, অরিটা। অরেলিয়া অরিটা, উচ্চারণ বলো। অরেলিয়া অরিটা। আর হচ্ছে সি অ্যানিমন। এর শুধু বাংলা নাম মনে রাখবা। আরেকটা আছে নীল বোতাম, এটা দেখতে বোতামের মতো, ঠিক আছে? তোমাদের বই আছে, উদাহরণ দেখো, নীল বোতাম। এটার বৈজ্ঞানিক নামটা সহজ, এটা মনে রাখবা। যদি পরীক্ষায় 3টা বৈজ্ঞানিক নাম চায়, তখন এটা দিবা। পরপিটা। কি নাম? পরপিটা, PORPITA, পরপিটা। ওকে, আরেকটা নাম মনে রাখবা, সেটা হচ্ছে সাগর কুসুম, সমুদ্রের ফুল। তাহলে কি হবে? কুসুম মানে কি? কুসুম মানে কি? ডিমের কুসুম না, কুসুম মানে কি? ফুল। এই জন্য সাগর কুসুম বা মেট্রিডিয়াম সেনাইল। এটা মনে রাখার দরকার নাই, বৈজ্ঞানিক নাম মেট্রিডিয়াম সেনাইল, আমি লিখে দিলাম। জাস্ট এই কয়েকটা, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, তারপর সাগর কুসুম, নীল বোতাম। তাহলে বলো, হাইড্রা ভলগারিস। জেলিফিশ কি বলো? অরেলিয়া অরিটা। সি অ্যানিমন বৈজ্ঞানিক নাম দরকার নেই। নীল বোতাম সহজ নাম, এই জন্য মনে রাখবা। কি? পরপিটা। তারপরে কি? সাগর কুসুম, মেট্রিডিয়াম মানে সাগর, ঠিক আছে? মেট্রিডিয়াম সেনাইল। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা নিডারিয়াটা একবার রিপিট করি, বলো। নাইট যোগ এরিয়া, তার মানে এখানে কাটা যুক্ত থাকে। কাটাটার নাম কি? নেমাটোসিস্ট। আর কোষটার নাম কি? নাইট যুক্ত কোষ নাম কি? মিডোসাইট। তো এইটা কালারফুল, এই জন্য সমুদ্রের ফুল বলা হয়। এরা প্রবাল প্রাচীর গঠন করে। আর এই প্রবাল প্রাচীর যেটা, সেখানে পৃথিবীর
25% জীব বাস করে, এই জন্য এটাকে বলে রেইন ফরেস্ট অথবা রত্ন ভান্ডার। ওকে, জেনারেল তো বলতে সংগঠন মাত্রা কি, এটা 2 নাম্বার, যেহেতু তার মানে 1 নাম্বারটা পরিফেরা, এটা হচ্ছে কোষীয়, 2 নাম্বারটা কোষ টিস্যু, ঠিক আছে। তারপরে প্রতিসাম্যতা, এদের ক্ষেত্রে আমরা পড়েছি যে এরা অরীয় প্রতিসম। ব্রণীয় স্তর দ্বিস্তরী, বাইরে থাকে এক্টোডার্ম, ভেতরে থাকে এন্ডোডার্ম, মাঝখানে থাকে অকোষীয় একটা স্তর যেটার নাম মেসোগ্লিয়া। একমাত্র মেজর পর্বগুলোর মধ্যে এই নিডারিয়াটাই হচ্ছে দ্বিস্তরী। বাকি যতগুলো আছে, 1 নাম্বার তো একস্তরী, 2 নাম্বার দ্বিস্তরী, 3 থেকে বাকি সবগুলো কি বলতো? ত্রিস্তরী। ত্রিস্তরী। সিলোম, এটা 1 2 3 অ্যাসিলোমেট, তাহলে এটা কি সিলোমেট হবে না অ্যাসিলোমেট? এটা কি হবে? অ্যাসিলোমেট। পৌষ্টিকতন্ত্র শুধু একের নাই, বাকি সবার আছে, তাহলে এটা কি এন্টারোজোয়া না প্যারাজোয়া? এন্টারোজোয়া। এন্টারোজোয়া। সংবহনতন্ত্র নাই। আর লার্ভা দশার নাম কি? প্ল্যানুলা। এবার আসো দংশন অঙ্গাণু। দংশন অঙ্গাণুটা, এটা 1 নাম্বার যেহেতু কাটা, নাইট, তার মানে এদের কাটাটার নাম কি? নেমাটোসিস্ট। আর এই নাইট বহনকারী কোষটার নাম নিডোসাইট। এই কাটা দিয়ে কি করে? চলাচল, খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষা। এবার এদের ফাঁকা জায়গাটার নাম সিল, যেটা অন্ত্রের মতো কাজ করে, সিলেন্টেরন। একটাই ছিদ্র আছে বাইর হওয়ার, ভেতরে ঢোকার, এই জন্য এটাকে বলে ব্লাইন্ড গার্ড। এটার আরো নাম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর। এই সিলেন্টেরন যে পরিপাকটা হয়, সেটা অ্যাকচুয়ালি কি পরিপাক? বহিঃকোষীয় পরিপাক। আর গ্যাস্ট্রোডার্মিসের কোষে যে পরিপাকগুলো হয় সেটা অন্তঃকোষীয় পরিপাক। 2টা দশা, পলিপ আর মেডুসা। পলিপ হচ্ছে অযৌন জনন আর স্থবির, আর মেডুসাটা হচ্ছে যৌন জনন এবং সচল। 20টা প্রজাতি আছে স্বাদু পানির, বাকি সব সামুদ্রিক। উদাহরণ: হাজিমন, হাইড্রা, জেলিফিশ, পিয়ানিমন, নীলবোতাম, সাগর কুসুম। তাহলে এখানে মনে রাখতে পারো, হাজিমনে নীল সাগরের ফুল বা কুসুম। যাই হোক, এতটুকু মনে রাখতে পারো, তাহলেই হবে। আচ্ছা, আমাদের কি নিডারিয়া ক্লিয়ার? একটু রেসপন্স করো। আচ্ছা, পরিফেরার এখানে একটু লিখে রাখো তো। পরিফেরাটা হচ্ছে সবচেয়ে সরলতম প্রাণী। পরিফেরাটা কি? সবচেয়ে সরলতম, কারণ এই সবচেয়ে কি লোয়ার, সবচেয়ে অনুন্নত। তাহলে এখানে লিখো সবচেয়ে সরলতম প্রাণী পর্ব। সরলতম প্রাণী পর্ব। ওকে, আচ্ছা, এবার চলে আসো, আমরা পরের পড়ব। পরের পর্বটার নাম কি বলো? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। মনে রাখবে, এই যে হেলমিন্থ বা থেলমিন্থ কথাটা যেখানেই থাকবে, এটার মানে কৃমি। এটার মানে কি বলো? কৃমি। আমাদের কৃমির পর্বই 2টা, এই 3 নাম্বারটা 4 নাম্বারটা, মানে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা, এই 2টাই হচ্ছে কি বলতো? কিসের পর্ব? কৃমির পর্ব। তার মানে প্লাটিহেলমিনথেস এটাও একটা কৃমির পর্ব, ঠিক আছে। এর মধ্যে একটাকে বলা হয় সুতা কৃমি, আরেকটাকে বলা হয় গোল কৃমি। একটাকে বলে সুতা কৃমি বা ফিতা কৃমি, একটাকে বলে ফিতা কৃমি, আরেকটাকে বলে সুতা বা গোল। এখন তোমরাই দেখো, এই যে প্লাটিহেলমিনথেস, প্লাটি কথাটা আসছে ফ্ল্যাট থেকে। কোথা থেকে? PLATY। প্লাটি কথাটা মানে কি বলো? ফ্ল্যাট। ওই যে বলে না, একদম মাইরা ফ্ল্যাট বানাই দিব। ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা। মানে এটা আমার মায়ের একটা ডায়লগ, বুঝছো? আমার ছোটবেলা থেকে কতবার যে এই ঝাড়িটা খাইছি, আল্লাহ মালিক দেবে। বলতো যে একদম মায়ের তক্তা বানাই দিব, তক্তা। তাহলে এমন মায়ের মারবে যে চ্যাপ্টা হয়ে যাবে। এইটাও টম এন্ড জেরির মতো, ওই যে অনেক সময় উপর থেকে ধাক্কা খায় একদম ফ্ল্যাট হয়ে যায় না, দেখছো? ওই কাহিনী, মানে এটা একদম ফ্ল্যাট বা চ্যাপ্টা। তাহলে ফ্ল্যাট কথাটার মানে কি বলো? ফ্ল্যাট কথাটার মানে কি?
চ্যাপ্টা। আর হেলমিনথিস কথাটার মানে কি? কৃমি। হেলমিনথিস কথাটার মানে কৃমি। তাহলে এদের আরেকটা নাম, অন্য নাম কি হবে বলো? বলো। চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি। আচ্ছা আমাকে বলো তো, এই যে ফিতা যে আমরা দেখি, ফিতা, এই ফিতা দেখতে কেমন, চ্যাপ্টা না গোল? চ্যাপ্টা। ফিতা দেখতে চ্যাপ্টা, তাহলে এরা দেখতে অনেকটা ফিতার মতো, তাহলে এদের আরেকটা নাম হবে ফিতা কৃমি। নাম শুনছো কখনো? হ্যাঁ শুনছি। এদের আরেকটা নাম কি হবে বলো? ফিতা কৃমি। ফিতা। ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে নাম আমাদের ক্লিয়ার। এখন আসো এদের সম্পর্কে তথ্য। এই তথ্যের মধ্যে আমরা জাস্ট মনে রাখবো যে এইটা আমাদের 1 নাম্বারটা হচ্ছে একস্তরী, 2 নাম্বারটা দ্বিস্তরী। তাহলে এইটা আমরা বলতে পারি যে এটা একদম প্রথম সরলতম ত্রিস্তরী। মানে বাকি 3 থেকে শুরু করে সবাই তো ত্রিস্তরী, তার মধ্যে সবচেয়ে অনুন্নত কে? প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, কর্ডাটা যত আছে সব কি ত্রিস্তরী, তার মধ্যে সবচেয়ে অনুন্নত কে? প্লাটিহেলমিনথিস। তাহলে এরা হচ্ছে সরলতম ত্রিস্তরী। বলো তো কি নাম এদের আরেকটা? সরলতম ত্রিস্তরী। সরলতম ত্রিস্তরী। আর উপরেরটাতে একটু লিখে নাও, এই যে জেলিফিশ, এই জেলিফিশ গুলো হচ্ছে মুক্ত সাঁতারু। মুক্ত সাঁতারু, মুক্ত সাঁতারু, সাঁতার কেটে ঘুরে বেড়ায় সমুদ্রের পাড়ে, এদেরকে পাওয়া যায়, এজন্য জেলিফিশ গুলো কি মুক্ত সাঁতারু। নিডারিয়ার জেলিফিশ যারা, তারা হচ্ছে মুক্ত সাঁতারু। ঠিক আছে, আচ্ছা। এবার চলে আসো, এই যে আমাদের প্লাটিহেলমিনথিস গুলো আছে, বা এরা চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি বা চাপা কৃমি, তো এরা অ্যাকচুয়ালি আমাদের দেহে পরজীবীর মতো বসবাস করে। এরা কি বলতো, দেহের ভেতরে থাকে, এই জন্য অন্তঃপরজীবী। এরা কি বলতো, রেসপন্স করো। পরজীবী। এতটুকু জানলেই হবে তথ্য। এবার আসো এদের জেনারেল ফিচার। জেনারেল ফিচারে আমরা কি কি পড়েছি বলতো? প্রথম কি? সংগঠন মাত্রা। তাহলে একটু চিন্তা করে বলো, 1 নাম্বার যেটা পরিফেরা, সে ছিল কোষীয় সংগঠন মাত্রা, নিডারিয়া ছিল কোষ টিস্যু সংগঠন মাত্রা। এটা তাহলে কি হবে? টিস্যুগুলো এর ক্ষেত্রে কি গঠন করবে? টিস্যু মিলে অঙ্গ গঠন করবে। তাহলে প্লাটিহেলমিনথিস কোন সংগঠন মাত্রার প্রাণী? টিস্যু অঙ্গ মাত্রা। অঙ্গ সংগঠন মাত্রা, এখানে অঙ্গ গঠন হবে। ঠিক আছে, এরপরে আসো স্তর, ভ্রূণীয় স্তর। এখানে আমরা অলরেডি পড়েছি দ্বিস্তরী শুধু নিডারিয়া, তাহলে এটা কি কি হবে বলতো? ত্রিস্তরী। ত্রিস্তরী। এবং মনে রাখবা এটা হচ্ছে সরলতম ত্রিস্তরী। কেমন? সরলতম ত্রিস্তরী গুলোর মধ্যে সে সবচেয়ে সরল। ওকে, ত্রিস্তরী গুলোর মধ্যে সে কি সবচেয়ে সরল। সরল। আচ্ছা, এবার আসো প্রতিসাম্যতা। আমরা বলছিলাম প্রতিসাম্যতা যখন পড়াইছিলাম যে পরিফেরা এটা অপ্রতিসম। তারপরে আমরা পড়ছিলাম নিডারিয়া, এটা হচ্ছে অরীয় প্রতিসম। একাইনোডার্মাটা এটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। আর বাকি সবগুলোই কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। বাকি সব কি ছিল? দ্বিপার্শ্বীয় প্রতিসম। রেসপন্স করো। দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এর প্রতিসাম্যতা কি হবে বলো? এটা কি বাকি সবের মধ্যে পড়ে না? পড়ে। তাহলে এটার প্রতিসাম্যতা কি হবে? পরিফেরা অপ্রতিসম, নিডারিয়া অরীয় প্রতিসম, একাইনোডার্মাটা পঞ্চ অরীয় প্রতিসম, আর বাকি সব দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এইটা, এগুলো কার মধ্যে পড়তেছে? পরিফেরা, নিডারিয়া, একাইনোডার্মাটা পরিফেরা অ, নিডারিয়া অরীয়, একাইনোডার্মাটা পঞ্চ অরীয়। তাহলে এইটা কার মধ্যে পড়তেছে? দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়। তাহলে এর মধ্যে কোন প্রতিসাম্যতা দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসম।
পার্শ্বীয় প্রতিসাম্যতা। ঠিক আছে, আমরা বলেছি 1 2 3 অ্যাসিলোমেট, কোন সিলোম নাই, তাহলে এটা কত নাম্বার? 3 3 নাম্বার। তাহলে এটাও কি হবে? অ্যাবসোলুট। অ্যাসিলোমেট। ওকে, এবার চলে আসো এর সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র নাই। 1 8 পানি, এসি অ্যানিলিডা কর্ডাটা হচ্ছে রক্ত, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আর আর্ম বা আর্থ্রোপোডা এবং মলাস্কা এগুলো হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। তাহলে এটা ওগুলোর কারো মধ্যেই পড়ে না। তাহলে এর সংবহন তন্ত্র কি আছে না নেই? সংবহন তন্ত্র নেই। পৌষ্টিক তন্ত্র আছে, 1 নম্বরের শুধু নাই, বাকি সবার কি আছে? বলো। পৌষ্টিক তন্ত্র আছে। আছে। তাহলে এটা কি হবে, প্যারাজোয়া না এন্টারোজোয়া? এন্ডারোজোয়া। এন্টারোজোয়া। আর এর লার্ভা দশার নাম কি? এটার লার্ভা দশার নাম কি মনে আছে? প্লাটিহেলমিনথিস রেডি সার্কাস, মনে পড়ে? রেডি সার্কাস। রেডি দিয়ে রেডিয়া, রেডি দিয়ে কি রেডিয়া। রেডিয়া, সার্কাস দিয়ে সার্কারিয়া, সার্কারিয়া। আরেকটা হচ্ছে সিস্টি সার্কাস, আরেকটা কি সিস্টি সার্কাস। এটা হচ্ছে লার্ভা দশা। ঠিক আছে, কি কি বললাম বলো? রেডিয়া, সার্কারিয়া, আর সিস্টি সার্কাস। এই গেল হচ্ছে এটা জেনারেল ফিচার। কারো কোনো সমস্যা আছে জেনারেল ফিচারে? জেনারেল ফিচারে কোনো ঝামেলা আছে? না। আশা করি জেনারেল ফিচারে কোনো ঝামেলা নাই। এখন আমরা চলে যাব স্পেশাল ফিচার। এটা পিআই এর স্পেশাল ফিচার। আচ্ছা দেখো, এটা কিন্তু অ্যাসিলোমেটের 1 2 3 অ্যাসিলোমেট। আচ্ছা, এখানে মনে রাখবা প্রথমেই এর গঠন। এদের দেহটা চ্যাপ্টা। দেহটা কি বলতো? চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা হইতে গেলে পৃষ্ঠ, এই যে ধরো এই যে মাছ, এই মাছটাকে আমরা যদি উপর থেকে পৃষ্ঠ থেকে এভাবে চাপ দেই, তাহলে এটা কি হয়ে যাবে? এই মাছটা আর এরকম থাকবে না, গোল থাকবে না, এটা কি হয়ে যাবে? চ্যাপ্টা হবে। তাহলে পৃষ্ঠ থেকে অঙ্কের দিকে চাপ দিতে হবে। তার মানে এরা চ্যাপ্টা হওয়ার শর্ত কি? এরা কোন দিক দিয়ে চাপা হবে বলতো? পৃষ্ঠ থেকে অঙ্কীয় দিকে, পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা। তাহলে এদের চাপানোর জায়গাটা কোন দিকে বলো? পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা এদের দেহটাতে। 2 নাম্বার, এই দেহটাতে সিলিয়া যুক্ত এপিডার্মিস থাকে, ওখানে সিলিয়া থাকে। আর হয় সিলিয়া থাকবে না হয় কিউটিক্যাল থাকবে। হয় সিলিয়া থাকবে, এটা যে কোনো কৃমিরই বৈশিষ্ট্য, সেখানে সিলিয়া থাকবে অথবা কিউটিক্যাল থাকবে। তাহলে সিলিয়া যুক্ত এপিডার্মিস, সিলিয়া যুক্ত এপিডার্মিস মানে বহিতক আর কি। সিলিয়া যুক্ত এপিডার্মিস, এপিডার্মিস অথবা কিউটিকল থাকে। অথবা কি থাকে বলো? কিউটিকল। কিউটিকল মানে পিছলা পিছলা জিনিস। আচ্ছা, এখন চলে আসো 3 নাম্বার। এরা পরজীবী। এরা কি বলতো? পরজীবী। অন্যের দেহ থেকে তাহলে কি করতে হবে? খাবার কি করতে হবে? শোষণ করতে হবে। তাহলে মনে রাখবা, পোষক দেহে সংযুক্তির জন্য এদের কি থাকে? পোষক দেহ মানে যার দেহে সে থাকবে। পোষক দেহে সংযুক্তির জন্য এদের 2টা জিনিস থাকে মাথার মধ্যে। সংযুক্তির জন্য মাথার মধ্যে কি থাকে? 2টা জিনিস থাকে। একটা হচ্ছে ওরাল হুক, একটাকে আমরা বলি চোষক, চোষক বা হুক। একটাকে বলি চোষক যেটা দিয়ে চুষে খায়, অথবা হুকের মতো একটা জিনিস থাকে যেটা দিয়ে লেগে থাকে। তাহলে চোষক থাকে অথবা কি থাকে? হুক থাকে, অথবা একটা ঠোঁটের মতো জিনিস থাকে যেটাকে বলে প্রোগ্লোটিড। প্রোগ্লোটিড। তাহলে কি কি থাকে বলতো? এরা পরজীবী। তাহলে পোষক দেহে যুক্ত হওয়ার জন্য এদের কি কি থাকে? চোষক অথবা হুক অথবা
শোষক অথবা হুক অথবা প্রোগ্লটিড থাকে। এরপরে মনে রাখবা প্লাটিহেলমিনথিস, এদের একটা বিশেষ অঙ্গ আছে, রেচন অঙ্গ। এই রেচন অঙ্গটার নাম হচ্ছে, এটা মাস্ট, এইটা দিয়ে সিকিউ আসবে, রেচন অঙ্গ দিয়ে সিকিউ আসবে, মাথায় রাখবা। এদের রেচন অঙ্গটার নাম হচ্ছে আগুনের শিখার মতো, এজন্য এটার নাম হচ্ছে শিখা কোষ। কি বলো? শিখা কোষ বা ফ্লেম সেল। ফ্লেম সেল। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? হ্যালো? জি ভাই। আর লাস্ট আমরা পড়বো হচ্ছে এরা উভলিঙ্গ, মানে একই দেহে, এরা উভলিঙ্গ, তার মানে একই দেহে পুরুষ এবং স্ত্রী দুইটা লিঙ্গই থাকে, কিন্তু এরা কখনোই আর কি একই দেহে মিলন হয় না। মিলনটা হবে একজনের সাথে আরেকজনের, কিন্তু লিঙ্গ একই দেহে দুইটাই থাকে, পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। এট এ টাইম দুইটা লিঙ্গ হিসেবে কাজ করতে পারে না, হয় পুংলিঙ্গ হিসেবে কাজ করে অথবা স্ত্রীলিঙ্গ হিসেবে কাজ করে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা বলো? এরা চ্যাপ্টা, তাহলে 1 নাম্বার কি হবে বলো? 1 নাম্বার কি হবে? এরা পিঠ থেকে অঙ্কীয় দিকে চাপা, দেহের মধ্যে সিলিয়াযুক্ত এপিডার্মিস থাকবে অথবা কিউটিকল থাকবে। এরা পরজীবী, তার মানে লেগে থাকার জন্য, চুষে খাওয়ার জন্য চোষক থাকবে, হুক থাকবে অথবা প্রোগ্লোটিড থাকবে। রেচন অঙ্গ খুবই ইম্পর্টেন্ট। রেচন অঙ্গের নাম কি বলো? শিখা কোষ বা ফ্লেম সেল। আর এরা উভলিঙ্গ প্রাণী, মানে একই দেহে দুইটা লিঙ্গই থাকে। এবার চলে আসো উদাহরণ। উদাহরণ উদাহরণ মনে রাখবা, 1 নাম্বার ফিতা কৃমি। ফিতা কৃমি, যেটা শুকরের ফিতা কৃমি, এটার বৈজ্ঞানিক নাম টাইনিয়া সোলিয়াম। TANIA, টাইনিয়া সোলিয়াম। টাইনিয়া বানানটা তোমাদের বইয়ে মানে ভুল আছে, একটু দাঁড়াও তো। TAENIA, হ্যাঁ এটা টাইনিয়া, TANIA হবে না, TAE হবে, তোমাদের বইয়ে একটু ভুল আছে এটা। ওকে, TAE, টাই, TAENIA, আচ্ছা TAE থাকলে ভালো, টাইনিয়া সোলিয়াম। ওকে, আর 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার লিখে ফেলো যকৃৎ কৃমি। যকৃৎ কৃমি, এটা আগেও পড়ছি, হেপাটো মানে যকৃৎ, তাহলে এটার নাম হবে ফ্যাসিওলা হেপাটিকা। FASCIOL, ফ্যাসিওলা হেপ
সামিক দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে সাইকা? ভাই আমার দেখা যায় না, আমার নেট প্রবলেম নাকি? এখন যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা বললাম যে এটা জেনারেল ফিচার, সংগঠন মাত্রা, এটা 3 নাম্বার, যেহেতু তাহলে টিস্যু অঙ্গ হবে। পরিফেরা ছিল কোষ, নিডারিয়া ছিল টিস্যু, এটা হচ্ছে অঙ্গ, টিস্যু অঙ্গ। ওকে, আচ্ছা, এটার স্তর, পরিফেরা ছিল একস্তরী, নিডারিয়া ছিল দ্বিস্তরী, এটা হচ্ছে ত্রিস্তরী। এটার প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয়। সিলোম এখানে 1 2 3 সিলোম নাই, এটা যেহেতু 3 নাম্বার তাহলে এখানেও সিলোম নাই। এটার সংবহন তন্ত্র নাই, পৌষ্টিক তন্ত্র আছে যেটার নাম এন্টারোজোয়া, পৌষ্টিক তন্ত্র থাকা এর নাম এন্টারোজোয়া। আর লার্ভা দশাটার নাম রেডি সার্কাস, রেডিয়া, সার্কারিয়া এবং সিস্টি সার্কাস। স্পেশাল ফিচারের মধ্যে এরা পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা, দেহে সিলিয়া যুক্ত এপিডার্মিস আছে, এরা পরজীবী, এজন্য পোষকের দেহে লেগে থাকার জন্য এদের চোষক বা হুক অথবা প্রোগ্লোটিড থাকে। রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 5 স্টার ইনফরমেশন। আর এরা উভলিঙ্গ, অর্থাৎ একই দেহে পুং স্ত্রী দুইটা লিঙ্গই থাকে, কিন্তু এট এ টাইম এরা পুং স্ত্রী দুই রূপে আচরণ করতে পারে না, হয় একবার সে পুরুষ, পরের বার সে স্ত্রী, এভাবে আচরণ করে। উদাহরণ দুইটা, টাইনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি, আর একটা যকৃৎ কৃমি বা ফ্যাসিওলা হেপাটিকা। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। নেক্সট আলোচনাতে আমরা পরের 3টা পর্ব নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে।